হ্যালো, আমি সুস্মিতা বলছি। ভালো আছেন তো? ওকে। তাহলে আমি প্রথমেই জানিয়ে দিই, আমি ভিডিওটা আজকে যে তৈরি করছি সেটাও গীতের প্রকারের উপরে। আরও অনেকগুলো আছে, মানে প্রচুর আছে। তার মধ্যে মেন মেন যেগুলো আমাদের সঙ্গীতে মানে আমরা বেশি ব্যবহার করে থাকি, মানে ব্যবহার বলতে শুনে থাকি, শিখে থাকি, শেখাই, সেগুলোর উপরেই আমি বেশি আলোচনাটা করছি। হ্যাঁ, ঠিক আছে। আজকে ভিডিওটা আমি যেটা করছি সেটা খুব গুরুত্বপূর্ণ, সবটাই গুরুত্বপূর্ণ, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ কেননা এটার মধ্যে খেয়াল রয়েছে। খেয়ালটা আমি বলবো, সেই জন্য আমি বলছি। আর এটা ভিডিওটা যদি শুনে আপনাদের ভালো লাগে, আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে উপকৃত করবেন। আমি যথাসময়ে আপনাদের ভিডিও পোস্ট করব, যাতে আপনারা থরোলি ফলো করতে পারেন। ওকে, তাহলে শুরু করি আজকের গীতের প্রকারে। প্রথম শুরু হচ্ছে খেয়াল। খেয়ালটা হলো আপনার, খেয়ালটা কিভাবে গাওয়া হয় খেয়ালের। আমি তো প্রথমেই বলেছি আমাদের প্রাচীন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ধ্রুপদ ধামারের প্রচলন ছিল। ধ্রুপদ ধামার থেকে ধীরে 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 রিফাইন হয়ে আমাদের খেয়ালটা চলে এসছে। খেয়ালের জায়গাটা অনেক বড় হয়ে গেছে। আমরা যখন বাচ্চা বয়সে গান যখন শুরু করেছিলাম, সে সময় বিশাল বড় বড় শিল্পীদের নাম এবং তাদের প্রোগ্রাম দেখতাম। মানে এখন জানি না, আমি অন্য রাজ্যে, অন্য জায়গায়, অন্য কালচারে রয়েছি বলে হয়তো সেটা হতে পারে, জানতে পারছি না, হয়তো জানি না আমি সেটা। তবে আমি বাংলার মধ্যেই ঢুকে রয়েছি, একদম ডিপলি বাংলার মধ্যে। হ্যাঁ, তো যাই হোক, সেই ক্ষেত্রে আমি বলছি যে প্রাচীনকালে সেটার ব্যবহার ছিল ধ্রুপদ ধামারে, তারপরে ধীরে ধীরে এটা মানে রিফাইন হয়ে এসছে এবং সেটা খেয়ালে তৈরি হয়েছে। এখন খেয়ালটা খেয়ালটা আমি কিভাবে গাই, খেয়ালের মধ্যে কি কি করার আছে সেগুলো আমার খুব প্রয়োজন জানার। হ্যাঁ, এই যে খেয়াল রাগের নিয়ম পালন করে। আমি যে রাগটা গাইব সেই রাগের শুদ্ধতা পালন করে, হ্যাঁ, পালন করে আমার ইচ্ছের দ্বারা, আমার কল্পনার দ্বারা বিভিন্ন রকমভাবে আমি আলাপ করব, বিস্তার করব, তান করব। হ্যাঁ, সব কিছু মানে এটা আমার ইচ্ছের উপর, কল্পনার উপরে। এটা কিন্তু মুখস্থর মধ্যে না। মুখস্থর মধ্যে শুধু একটা বন্দিশ গুরুজি শেখান, যেটা মুখস্থর মধ্যে সুরে আবদ্ধ, একটা মুখস্থর মধ্যে স্থায়ী আর অন্তরার টুকরো থাকে। হ্যাঁ, একটা বন্দিশের মধ্যে যেটা মিনিংফুল, মানে আছে। সেইটা কিন্তু তারপরে যে আমি শুরু করব, যেটা শ্রোতাদরা শোনার জন্য অপেক্ষায় রয়েছেন, সেটা আমার ইচ্ছে অনুযায়ী, আমার চিন্তা অনুযায়ী, আমার দক্ষতার উপরে বেস করে আমি আমার পছন্দ মতন সেখানে তাল, বিস্তার, তান, সরগম, হ্যাঁ, সব কিছু করব। তার মধ্যে আমি স্পর্শ স্বরের ব্যবহার করব, তারপরে আপনার মীরের ব্যবহার করব, গমকের ব্যবহার করব, ভালো গমকের ব্যবহার করা হবে। তারপরে বিভিন্ন রকম বিভিন্নতা আমি দেখাবো এবং তালবদ্ধভাবে তান যখন করব, তানের মধ্যে তেহাই দেখানো হবে। বিভিন্ন রকমভাবে এটাকে প্রকাশ করা হয়। হ্যাঁ, খেয়ালের মধ্যে এইগুলো কিন্তু পুরোপুরিভাবে আমরা প্রাচীন সঙ্গীতের মধ্যে ধ্রুপদ ধামারে না। ধ্রুপদ ধামার সম্পর্কে আগেই জানিয়ে দিয়েছি, সেটার আলাদা একটা নিজস্বতা রয়েছে এবং খুব কঠিন সেটা। তার খুব খুব কঠিন, সেটা বলা বাহুল্য। হ্যাঁ, আর এই যে আমি স্বর বিস্তার করব, তান করব, সরগম করব, হ্যাঁ, তার মধ্যে কিন্তু আমাকে রাগের শুদ্ধতা বজিয়ে রাখতে লাগবে। রাগের যে আমার পরিচয়, আমি কিছু কিছু রাগের কম কম মানে আপনাদের কাছে যে বলেছি পার্থক্যটা কেন আমরা এত জানি, তার কারণটা হচ্ছে পাশাপাশি রাগ থাকলে রাগের ছায়া চলে আসে। আমি যখন পার্টিকুলার একটা রাগ গাইব, তখন অন্য কোনো রাগের ছায়া যাতে এসে না পড়ে এবং কোন সময় গাইব, হ্যাঁ,
সেগুলোর উপরে বেস করে আমাকে একটা রাগ পরিবেশন করতে হয়েছে। তাহলে এই যে আমার রাগ পরিবেশন করছি, এই রাগটা আমার মানে ক্ষমতার মধ্যে থাকতে হবে, মানে আমি যাতে দক্ষতা তৈরি করে নিতে পারি, তারপরে আমি এটাকে পরিবেশন করব। আর এই যে খেয়ালটা, খেয়াল কিন্তু সব তালে হয় না, কিন্তু আমি যেমন গজলে বলেছি সব তালে হয় না, তারপরে সব গানেরই একটা আলাদা আলাদা তাল রয়েছে, হ্যাঁ, কিন্তু সেরকম খেয়ালেও সব তাল হয় না। যেমন এক তাল হয়, ত্রিতাল হয়, ঝুমরা হয়, আড়া চৌতাল হয়, হ্যাঁ, তবে এক তাল আর ঝাপতালও হয়। একতাল, ত্রিতাল, ঝাপতাল, এই তিনটে তালের বিলম্বিত হয়, মধ্যলয় এবং দ্রুত লয়ের খেয়ালও হয়, অর্থাৎ ছোট খেয়াল বড় খেয়াল দুটোই হয়। হ্যাঁ, ছোট খেয়াল বড় খেয়াল দুটোই হয়। কোন কোন তালের উপর? একতাল, ঝাপতাল আর ত্রিতাল। কিন্তু ঝুমরা আর আড়া চৌতাল যে দুটো তাল আছে, এই দুটো তালের উপর কিন্তু ছোট খেয়াল হয় না। আমরা শিখিনি বা আমরা যতটুকু জানি সেটার উপরে বলছি। এখন বারবারই এক কথাই বলবো, মতান্তরে কত কিছু আছে, দেশে কত কিছু চলছে, সেগুলো তো আর আমরা অত ডিটেলসে যেতে পারবো না বা সম্ভব না, জানি না সেটা, হয়তো যদি থাকে, নেই আমি যতটুকু জানি। তা আড়া চৌতাল আর ঝুমরা হলো বিলম্বিত, আমরা শিখেছি, দুটোই শিখেছি, আড়া চৌতাল এবং ঝুমরা দুটো তালের উপরেই আমরা বিলম্বিত শিখেছি। এইবারে বলছে যে আমি এর মধ্যে প্রচুর লয়কারি দেখাতে পাচ্ছি, প্রচুর লয়কারি দেখাতে পাচ্ছি। আমি যখন তান করছি না, আমি যখন তানটা করছি, তখন আমি তানটা আমি ডবলে করতে পারছি, চৌগুণে করতে পারছি, কিন্তু এখানে মানে আমার স্বাধীনতাটা রয়েছে করার, কিন্তু রয়েছে যখনই যাই আমি করি না কেন, স্বর বিস্তার করি বা এমনি বিস্তার করি বা সারগাম করি বা তান করি, যাই করি না কেন, মুখরা ধরে আমাকে সমী ফেলতে হচ্ছে। এইটাই হলো গানে, মানে তালটা ননস্টপ সার্কেল হচ্ছে, তার মধ্যে আমার স্বাধীনতাটা রয়েছে বিভিন্ন কিছু দেখানোর, অডিয়েন্সকে দেখিয়ে আমি গানের মুখরা ধরে সমে ফেলে আমি দেখাবো যে আমার যোগ্যতাটা কতটা। আমি যদি সমে ফেলতে না পারি, তার মানে কি আমার এখনো কান তৈরি হয়নি তবলার, আমি তবলার তাল বুঝতে পারছি না, এটাই প্রমাণ হয়। কিন্তু সেটা হলে তো চলবে না। আমি যখন মানে পরিবেশন করছি শ্রোতার সামনে, তখন তো আমাকে সেই নলেজটা রাখতেই হবে। হ্যাঁ, তাহলে এতগুলো তালের উপরে এই খেয়াল গাওয়া হয়। এই খেয়ালটা আবার, খেয়ালের যে বন্দিশগুলো থাকে, খেয়ালের বন্দিশগুলোর মধ্যে কিন্তু মানে দুরকম হয়, শৃঙ্গার রসও পাবেন, আবার ভক্তি রসও পাবেন। শৃঙ্গার রস যেমন, শৃঙ্গার রস মানে প্রেমিক প্রেমিকার যে ভালোবাসার যে বর্ণনাটা থাকে, সেগুলো হচ্ছে শৃঙ্গার রস প্রকাশ পায়, সেটাও আপনি খেয়ালের মধ্যে পাবেন। আবার যেটা ভক্তিরস, মানে ঈশ্বর কেন্দ্রিক যেসব কথাবার্তা লেখা থাকে, বন্দিশের লেখা বল থাকে, সেটাও আপনি পাবেন, মানে দুটোই আপনি এর মধ্যে পাবেন। হ্যাঁ, তারপরে বলছে যে আমি আগেই বলেছি তাল, তাল আমি তালের মধ্যে দিয়ে বিভিন্ন রকম লয়কারি দেখাতে পারি, তালের মধ্যে আমি বিভিন্ন রকম লয়কারি দেখিয়ে আমি আমার গানের মুখরা ধরে আমি সময় ফেলতে পারবো। এইটা একটা বিশাল আমার একটা সুবিধে রয়েছে। আমি যখন তান করছি, তান বড় তান করব, ছোট তান করব, মাঝারি করব, বিভিন্ন তার মধ্যে বিভিন্ন লয়কারি রাখতে পারবো আমি, হ্যাঁ, যা ইচ্ছে আমি করতে পারবো। শুধু আমাকে খেয়াল রাখতে হবে আমার বাদী সমবাদী ঠিক আছে কিনা, আমার যখন আমি গাইছি সেই গাওয়ার টাইমটা ঠিক আছে কিনা, রাগের শুদ্ধতা আমি বুঝিয়ে রেখেছি কিনা, এবং রাগের মধ্যে অন্য কোনো রাগের ছায়া যাতে না আসে সেটার উপরে নজর রাখতে হবে, সেগুলোর উপরে খুব কনসাসলি গাইতে হবে। সেই জন্য বলে যে আমি যখন একটা রাগ গাইবো, তার পাশাপাশি রাগগুলো সম্পর্কে নলেজ অন্তত রেখে দেবে, না জানলেও, যাতে এর ছায়াটা এসে না পড়ে, কেন এত পাশাপাশি রাগ রয়েছে যেটাতে ছায়া এসে পড়ে অনেক সময়। হ্যাঁ, যাই হোক, এইবারে বলছে যে আমাদের খেয়ালের দু প্রকার আছে খেয়াল, একটা বড় খেয়াল, একটা ছোট খেয়াল। বড় খেয়াল কাকে বলছে? বড় খেয়াল হচ্ছে বিলম্বিতকে বলছে, যেটা খুব ধীমা গতিতে, ধীর গতিতে, প্রচণ্ড ধীর গতিতে গাওয়া হয়, এবং সেগুলো
তাল আপনার যেগুলো আগে বলেছি যে তালগুলো আছে, এবং খুব কঠিন সেটাতে বন্দিশটাকে মানে একবার রিপিট করাই খুব কঠিন হয়। তো যাই হোক, যারা প্র্যাকটিসের মধ্যে থাকলে সবটাই সহজ হয়। আর আরেকটা হলো বিলম্বিত, একটা বললাম, আরেকটা হলো দ্রুত বা মধ্যলয়, এটাকে ছোট খেয়াল বলা হয়। ছোট খেয়ালটা আমরা খুব কম সময়ের মধ্যে গাই, খুব একটা বেশি টাইম নিয়ে গাই না, কিন্তু বড় খেয়ালটা আমরা 40-45 মিনিট পর্যন্ত এটাকে টানি, মানে যেটা আমাদের সময়কার রেয়াজ। এখন বর্তমানে কি দাঁড়িয়েছে আমি জানি না, বলতে পারবো না, তবে বর্তমানে যেটা শুনছি বা দেখছি, মানুষ অনেক সংক্ষেপে চলে এসছে, মানুষ এতটা সময় ধৈর্য নিয়ে শোনার মতন মানসিকতা নেই ইয়াং জেনারেশনের, বিশেষ করে বলছি, বয়স্কদের আছে অবশ্য। হ্যাঁ, এবং আমরা যে আরেকটা কথা বলছি, এই বিলম্বিত যে গাইছি, আমি বিলম্বিত, ভাবুন আমি একতালে বিলম্বিতটা করলাম, একতালে বিলম্বিত করে কিন্তু আমি ত্রিতালে ছোট খেয়াল গাইতে পারবো, একতালের বিলম্বিত করে আমি ত্রিতালে ছোট খেয়াল গাইতে পারবো। আবার ঝাপতাল বিলম্বিত করে আমি ঝাপতালের বিলম্বিত করে আমি এখানে ত্রিতাল গাইতে পারবো, বা আমি একতালে দ্রুত গাইতে পারবো। হ্যাঁ, তাহলে এখানে আমার কোনো বিধিনিষেধ নেই তালের, আমি দুরকম তালেতেই আমি দুটো ছোট খেয়াল বড় খেয়াল গাইতে পারবো, সেখানে কোনো রকম মানে মানে বিধিনিষেধ বা বাধ্যবাধকতার মধ্যে নেই যে হ্যাঁ একতালে বিলম্বিত একতালে গাইছো, বড় খেয়াল যখন তোমাকে ছোট খেয়ালও একতালের উপরে গাইতে হবে, সেরকম বাধ্যবাধকতা নেই। বা ঝাপতাল তুমি বিলম্বিতে গাইছো এবং দ্রুতেও ঝাপতাল তোমাকে গাইতে হবে, সেরকম বাধ্যবাধকতা নেই। আমি একতাল গেয়েও আমি এখানটা আমি ত্রিতাল গাইতে পারি। হ্যাঁ, বা একতাল গেয়েও আমি এখানে ঝাপতালটা ছোট খেয়ালটা ঝাপতালে গাইতে পারি। আরেকটা হলো, আমি যে বিলম্বিত যে গাইছি, বিলম্বিতের মধ্যে যে বোল, সেই বোল আর দ্রুতের বোল এক হয় না, তার মধ্যেও কোনো বিধিনিষেধ নেই, বাধ্যবাধকতা নেই, কারণ বিলম্বিতের বোল আলাদা হবে এবং ছোট খেয়ালের বোলও আলাদা হবে, সেখানে অবাধ স্বাধীনতা আমাদের রয়েছে, মানে আমি চুজ করতে পারবো। আমি একটা ছোট খেয়াল একটা বড় খেয়াল আমি গাইলাম, ধরুন আমার পছন্দের আমি কোনো একটা বড় খেয়াল গাইলাম, সম্পূর্ণ আমার নিজের পছন্দের উপরে গাইলাম, তারপরে আমি আবার পছন্দের উপরে আমি মনে করলাম যে আমি একটা ঠিক আছে ত্রিতাল সবসময় তো গাই, আজকে একটা একতালের উপরে গাই। হ্যাঁ, ত্রিতালের উপরে হয়তো আমি বিলম্বিতটা গাইলাম, একতালে আমি দ্রুতটা গাইলাম, সেখানে আমি একতালে একটা দ্রুত গেয়ে দিলাম, এরকম বাধ্যবাধকতা, এরকম স্বাধীনতাটা আমাদের রয়েছে। আরেকটা জিনিস যেটা লাস্টে বলছি, সেটা যদিও মানে খুব একটা যে খুব প্রয়োজন তাও না, আবার জানলে ভালো লাগে। হ্যাঁ, এখন বলছি যে মুঘল বাদশার মোহাম্মদ শাহ রঙ্গিলের দরবারে, মুঘল বাদশাহ মোহাম্মদ শাহ রঙ্গিলের দরবারে প্রসিদ্ধ গায়ক ছিলেন সাদারাং আদারাং। সাদারাং আদারাং কোথাকার গায়ক ছিলেন? বলছে মুঘল বাদশাহ মোহাম্মদ শাহ রঙ্গিলের দরবারে মোহাম্মদ আহমদ সাদারাং আদারাং গায়ক ছিলেন এবং দুজনে হাজার হাজার খেয়াল রচনা করে গেছেন এবং তার শিশু সামন্তদের শিখিয়ে গেছেন। আমরা কিন্তু প্রচুর 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 সাদারাং আদারাঙ্গের উপরে আমরা বন্দিশ শিখেছি, মানে ওনার নাম উল্লেখ করা রয়েছে। সাদারাং আদারাঙ্গের যে বন্দিশগুলো আমরা শিখেছি গুরুজির কাছে, এবং মানে সব বন্দিশের মধ্যে সাদারাং আদারাঙ্গের নাম মানে উল্লেখ করা রয়েছে। এই সাদারাং আদারাং হাজার হাজার খেয়াল রচনা করে গেছেন এবং তাদের শিশু সামন্তদের শিখিয়ে গেছেন। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার হলো, উনি ওনার বংশধরের কাউকে শেখাননি, শিখিয়ে যাননি, বংশধরের মধ্যেই সেটা নেই, মানে সেটা এক কথাতে লুপ্ত, শুধু ও তাদের মধ্যেই, তার শিশু সামন্তদের মধ্যে সীমাবদ্ধ। তাহলে এটা হয়ে গেল আমার খেয়ালের, সবটাই হয়ে গেল আমার খেয়ালের যেটা আসল যেগুলো যেগুলো বলার আছে, এবং খেয়ালের তান আছে, বোল তান আছে,
আপনি দ্বিগুণ করতে পারেন, চৌগুণ করতে পারেন, সব করতে পারেন। হ্যাঁ, এখানে অবাধ স্বাধীনতা রয়েছে। এবারে টপ্পাতে আসে। টপ্পা হচ্ছে একটা হিন্দি শব্দ। আপনাকে হয়তো যারা গান জানে, ভালো গান জানে, তাদের জন্য আমি বলছি যে টপ্পা শব্দটার সাথে তারা নিশ্চয়ই পরিচিত। টপ্পাটা হচ্ছে লখনৌর দরবারে পাঞ্জাবি একজন গায়ক ছিলেন। লখনৌর কোনো একটা দরবারে একজন পাঞ্জাবি একজন গায়ক ছিলেন, তার নাম ছিল হচ্ছে গোলাম আলী। তার নাম ছিল কি না, গোলাম আলী। তিনি এই টপ্পা গায়কিটাকে আবিষ্কার করে গেছেন। পাঞ্জাবি গায়কই ছিলেন। হ্যাঁ, তিনি এই টপ্পা গায়কিকে আবিষ্কার করে গেছেন এবং তার যে গানগুলো রয়েছে, এই প্রত্যেকটা টপ্পা গানের মধ্যে আপনার শরী মিয়া বলে উল্লেখ করা রয়েছে। মানে আমরা যেমন মিরাকি ভজন যখন গাই, লাস্টে মীরা কে প্রভু গিরিধর নাগরা, তার মানেতে বুঝতে পেরে যাই যে এটা মীরার ভজনটা। ঠিক সেরকম রামদাস ভজন, সুরদাস ভজন, কবিরের ভজনে প্রত্যেকে তাদের নাম উল্লেখ করে দিচ্ছে লাস্টে, যাতে কার ভজন সেটা বুঝতে পারি। ঠিক এক্ষেত্রেও টপ্পাতে যে শরী মিয়ার যে নাম উল্লেখ রয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে শরী মিয়াই, মানে ওনাকে শরী মিয়া বলেই বলা হতো এবং উনি এর সৃষ্টি করে গেছেন। হ্যাঁ, আর এই টপ্পা সাধারণত ঝিঝটি, খাম্বাজ ইত্যাদি রাগে গাওয়া হতো। ঝিঝটি, খাম্বাজ ইত্যাদি রাগে গাওয়া হতো। হ্যাঁ, এতে স্থায়ী আছে, একটা স্থায়ী আছে দুটো, আর অন্তরা দুটো ভাগ রয়েছে। টপ্পা খুব একটা বড় না, খুব একটা বড় প্রকৃতির রাগ না, টপ্পাটা খুব ছোট প্রকৃতির রাগ। এবং টপ্পাটা বলতে গেলে মানে পাঞ্জাব থেকেই এসছে এবং টপ্পার মধ্যে বেশিরভাগ ভাষাটা মানে পাঞ্জাবি ভাষাটাই রয়েছে। বেশিরভাগ পাঞ্জাবি ভাষাতেই মানে টপ্পা তৈরি। হ্যাঁ, টপ্পার একটা মানে টপ্পার মধ্যে একটা তানের লয়কারিও রয়েছে, সেটাও বলছে। টপ্পার একটা আলাদা নিজস্ব ঢং রয়েছে, একবারে কমপ্লিটলি আলাদা একটা ঢং রয়েছে, যেটাতে আপনি শুনলেও কিছুটা, যারা মানে নলেজেবল খুব শোনে টোনে গান, তারা বুঝতে পারবে যে এটা টপ্পা গাইছে। তাহলে টপ্পাটা খুব একটা বড় প্রকৃতি বা বড় কিছু না, যেটা নিয়ে আমি খুব বড়োভাবে একটা আলোচনা বা চর্চা করব। তার কারণটা হচ্ছে আমি তো টপ্পা শিখিনি, সেক্ষেত্রে আমি টপ্পার খুব একটা বেশি পরিচিতি সম্পর্কে ওয়াকিবহাল না। আমি যতটুকু জানি সেটাই বললাম। এটা শব্দটা হচ্ছে হিন্দি শব্দ, শরী মিয়া নামে উল্লেখ, মানে সব গানের মধ্যে শরী মিয়াটা উল্লেখ করা হয় টপ্পা গানেতে। তার কারণটা হচ্ছে নওয়াব আলী, যিনি লখনৌ দরবারে ছিলেন, লখনৌ দরবারে একজন গায়ক হিসেবে ছিলেন, তিনি এটাকে সৃষ্টি করে গেছেন। এবং বেশিরভাগ ভাষা টপ্পার হিন্দি, পাঞ্জাবি হয়। আর এটা দুটো ভাগ আছে, স্থায়ী, অন্তরা, ব্যাস এইটুকুনো। এবারে ঠুমরিটায় আসে। ঠুমরিটা কি? ঠুমরি এটাকেও আমরা পুরোপুরি পিওর ক্লাসিক বলবো না। আমি যেমন তীরবরটা পিওর ক্লাসিকের মধ্যে রেখেছিলাম, তারানা পিওর ক্লাসিক, কিন্তু ঠুমরি পিওর ক্লাসিকে না। তার কারণটা হচ্ছে এটা মিশ্র হয়, অন্য পর্দার ব্যবহার করা হয়। হ্যাঁ, আমরা ঠুমরিতে যেমন ঠুমরি শিখতে হয়েছে আমাদের পরীক্ষা পারপাসে। টপ্পাটা যেভাবে গাওয়ার, টপ্পার যেরকম একটা রূপ রয়েছে, গায়কী রয়েছে, তেমনি ঠুমরিরও নিজস্ব একটা গায়কী রয়েছে। হ্যাঁ, ঠুমরি মানে টপ্পার যেই সব রাগেতে গাওয়া হয়, ঠুমরিও ঠিক সেসব রাগেতেই গাওয়া হয়। ঠুমরিতে শব্দের সংখ্যা কম থাকে। ঠুমরিটা এমন একটা মানে গায়কী যেটার মধ্যে শব্দ সংখ্যা খুব কম থাকে। মানে ওইটা তোমার ওই শব্দটাকে বিভিন্নভাবে হাবভাব ভঙ্গিতে, হাবভাব সহযোগে গীতের অর্থটাকে প্রকাশ করে। ওই গজলের যেমন কথা, মানে একদম গজলের মধ্যে যেটা কি বলবো, মানে কথাটাই পুরো প্রধান হয়ে যায়,
সুর প্রধান এবং কথা প্রধান হয়, কিন্তু ঠুমরিতে কথাটা খুব একটা প্রধান, বেশি বড় হয় না, খুব ছোট্ট হয়। কিন্তু ওই কথাটাকে আমি কিভাবে হাবভাব, নিজের হাবভাব ভঙ্গিমার মধ্য দিয়ে আলাদা নিজস্বতা নিজের মতন করে আমি সেটাকে গাইবো, সেটা মানে গীতের যে মানেটা, মানে ওইটার ভেতরে যে কথাগুলো রয়েছে, কথার যে মানেটাকে আমি কিভাবে সুরের মধ্যে দিয়ে সেটাকে প্রকাশ করব, বুঝিয়ে দেবে, সেটাই হলো ঠুমরি। ঠুমরিটা ওইটাই বলছে, যেটা খেয়ালে হয় না। আমরা খেয়ালের মধ্যে শৃঙ্গার রস পাচ্ছি, ভক্তি রস পাচ্ছি, কিন্তু এতে তো তা না, এটার মধ্যে শুধুমাত্র অন্য রকম হচ্ছে এটাতে। ঠুমরির উৎপত্তি কোথা থেকে বা জন্ম কোথা থেকে? লখনৌ থেকে। লখনৌ থেকে এটার মানে উৎপত্তি হয়েছে। ঠুমরি গানের জন্ম লখনৌর নবাবগণের দরবার থেকে। ওখানে তো সব নবাবরা থাকতো, তো সেই কারণে ঠুমরিটা লখনৌ থেকে হয়েছে। বলছে ঠুমরি প্রধানত পাঞ্জাবি তালে গাওয়া হয়, সেটা আমরাও শিখেছি, পাঞ্জাবি তালে শিখেছিলাম ঠুমরিটা, পাঞ্জাবি তালে গাওয়া হয়। ঠুমরির গতি খুব একটা দ্রুত হয় না, ঠুমরির গতি খুব একটা দ্রুত হয় না। আর লখনৌ বেনারসের ঠুমরিটাই হচ্ছে বিখ্যাত। উত্তরপ্রদেশে বলে ঠুমরিটা খুব বিখ্যাত। সে কোন কোন জায়গায়? বেনারস আর লখনৌতে। লখনৌর দরবারেতেই ঠুমরি খুব মানে ব্যবহার হতো, সব দরবারেতে ব্যবহার হতো ঠুমরিটা। হ্যাঁ, ঠুমরি রাগের শুদ্ধতার প্রতি লক্ষ্য রাখা হয় না। এই মাত্রই আপনাদের কিছু প্রথমেই আপনাদের বললাম যেটা, যে মানে যখন ঠুমরি গাওয়া হয়, ঠুমরি তো রাগ বেসে গাওয়া হয়, রাগ ছাড়া তো ঠুমরি হবেই না, হতেই পারে না। আমরা ভৈরবী ঠুমরি শিখেছি, আর ভৈরবী খাম্বাজ দুটোই শিখেছি। তো ভৈরবী যে ঠুমরি বলছে যে শুদ্ধতার প্রতি নজর রাখে না কিন্তু ঠুমরিতে, শুদ্ধতার বাইরে, অর্থাৎ তুমি অন্য পদ্মার ব্যবহার করে মিশ্র হিসেবে তুমি ঠুমরিকে মানে মনোরঞ্জন করে তুলতে পারো। তাতে তুমি গাইলে, দর্শকের শ্রোতার সামনে গাইলে শ্রোতার থেকে তুমি প্রশংসা নিতে পারবে, প্রশংসা করতে পারবে তুমি, যদি তুমি ওর মধ্যে অন্য কোনো পর্দার ব্যবহার করে থাকো। তুমি ভাবো এক খাম্বাজ গাইছো, খাম্বাজের মধ্যে কোনো একটা পর্দাকে স্মাইল একটা টাচ করলে, হ্যাঁ, তাতে কি হচ্ছে, রাগটা তো থেকে যাচ্ছে, কিন্তু এটা মিশ্র হয়ে যাচ্ছে। মিশ্রতার ফলে কি হচ্ছে, রাগের সৌন্দর্য এবং বৈচিত্র্যতাটা বেড়ে যায়। আর তখনই সে গানটা শুনতে আরও সুমধুর হয়, আরও মানে রাগের সৌন্দর্যটা, মানে গানের সৌন্দর্যটা বেড়ে যাচ্ছে। যেটা আমি এক্ষুনি বললাম যে রাগের মধ্যে কোনো রকম অন্য কোনো স্বরের ব্যবহারটা হয়ে থাকে, অন্য রাগের স্বরের মিশ্রণটাও থাকে। আপনি যখন কোনো একটা ঠুমরি গাইবেন কোনো একটা রাগের উপর, সেটাকে মিশ্র খাম্বাজ বলছে, তারপরে মিশ্র কাফি বলছে। এই যে মিশ্র খাম্বাজ, মিশ্র কাফি মানেটা কি? মিশ্র বলতে অন্য পর্দার ব্যবহার করা হচ্ছে বা অন্য রাগের স্বরের মিশ্রণটা করা হচ্ছে। অন্য রাগের স্বরের মিশ্রণটা যখন করছেন, তখন এর মানে সৌন্দর্যটা এত সুন্দর চলে আসে, তারপরে আপনি তো আবার সেই রাগের মধ্যে চলে আসছেন। কিন্তু একটা মজার ব্যাপার কি, এখানে না বললে চলবে না, মহারাষ্ট্রে কিন্তু ঠুমরির প্রচলন নেই, একেবারেই নেই। তার কারণটা হচ্ছে, তারা বলছে, কেননা ঠুমরিটা তো মানে রাগ কেন্দ্রিক, মানে রাগ বেসে হয় তো ঠুমরি, রাগ ছাড়া তো ঠুমরি গাওয়া যায় না। কিন্তু এরা বলছে মহারাষ্ট্রে ঠুমরি একেবারে প্রচলন নেই। তার কারণটা হচ্ছে, তারা বলছে রাগের বিশুদ্ধতা ধরে রাখা হয় না বলে এই ঠুমরির প্রচলন এখানে একেবারেই নেই বললে চলে। হ্যাঁ, কারণ রাগের বিশুদ্ধতা এখানে বুঝিয়ে রাখে না, তারা রাগের বিশুদ্ধতার উপরে নজরটা বেশি দিচ্ছে, সেই জন্য ঠুমরির প্রচলনটা এখানে নেই। কিন্তু তা বলে কি ওখানে কি কোনো বড় বড় শিল্পী যারা যান, তারা কি ঠুমরি গান না? অবশ্যই গান, কিন্তু রেয়ার হয়তো সেটা, কারণ সব শিল্পীরা যারা বড় বড় শিল্পী তারা জানেন। হ্যাঁ, যেমন এখানে একজন বড় শিল্পী এসছেন, তিনি মুসলিম, তিনি ঠুমরিও গান, কিন্তু এখানে এসে উনি বড় খেয়াল ছোট খেয়াল গাওয়ার পরে উনি ভজন গাইলেন। তার কারণটা হচ্ছে এখানে ভজনের প্রচলনটা যথেষ্ট।
কারণ উত্তর ভারতীয় সঙ্গীতে ঠুমরির এর রসটা এরা আস্বাদন করতে পারবে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এখানে যারা আছে, যারা দরবার টারবারে যারা থাকে, তারা কিন্তু আমাদের হিন্দুস্তানি সঙ্গীতের উপরে অনুরাগী, কিন্তু ওইটা হচ্ছে মহারাষ্ট্রের বর্ডারের মধ্যে কিছুটা পড়ে যাচ্ছে বলে, ওই দিকটা পড়ে যাচ্ছে বলে ঠুমরির ব্যবহারটা খুব একটা প্রচলিত না। কিন্তু উনি ঠুমরি গেয়েছে, গাননি যে তা না। তা যাই হোক, এইটুকুনি হলো। আর এই গানের কদরটা কিন্তু বিশেষ করে উত্তরপ্রদেশেই বেশি দেয়। কিন্তু আমার নিজস্ব বক্তব্য যেটা, আমাদের পশ্চিমবাংলাতে কিন্তু বড় বড় শিল্পীরা ঠুমরির কদর অপরিসীম দেয়, অপরিসীম ঠুমরির কদর দেয়। মানে ঠুমরির কদর এক ফোঁটাও উত্তরপ্রদেশ থেকে কম বললে কম হয়ে যাবে, এতটাই কদর দেয় আমাদের পশ্চিমবাংলার লোকেরা। কারণ আমরা তো উত্তর ভারতীয় সঙ্গীতই শিখেছি, সেক্ষেত্রে ঠুমরির ব্যবহারের মানে রসটা তো আমরা তো পাচ্ছি তো। যাই হোক, এইটুকুনি হলো। এবারে সরগমটা খুব সহজ জিনিস, খুব একটা কিছু না। কোনো রাগের সরগম সমূহ নিয়ে তালবদ্ধ করে যখন গাওয়া হয়, ভাবো কোনো সরগম নিলে সেই সরগমগুলো তালে বদ্ধ করে যখন তুমি গাইছো, তালের মধ্যে দিয়ে, বেতালা না, তালের মধ্যে দিয়ে যখন গাইছো, তখনই তাকে সরগম বলা হচ্ছে। সরগম গীত বলে বিভিন্ন গীত বিভিন্ন রাগের এবং বিভিন্ন তালের হয়ে থাকে। সরগম গীতটা বলছি বিভিন্ন রাগের এবং বিভিন্ন তালের হয়ে থাকে, বুঝতে পারলেন? যেটা আমরা শিখিনি ওইভাবে কখনো, আমরা ওভাবে কখনোই শিখিনি। আমাদের শিক্ষার শুরুটা অন্যরকম একেবারে। তবে মনে হয় আমি যেটা জেনেছি সেটা উত্তরপ্রদেশে যথেষ্ট প্রচলিত। এইটা বলছে এই যে সরগম গীতটা হচ্ছে রাগ বেসে এবং তাল বেসে অনেকে প্র্যাকটিস করে থাকে, এবং এই যে রাগ বেসে তাল বেসে যে গাওয়া হয়, এটাকে বলছে স্বরমালিকা বলে থাকে। এটা আমি বইও দেখেছি, বইয়ের মধ্যে রাগের উপর বেস করে বিভিন্ন রকম স্বর রয়েছে এবং তালবদ্ধ স্বর রয়েছে, এবং এটা যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন বিভিন্ন রাগের উপরে, কাফি রয়েছে, খাম্বাজ রয়েছে, ভৈরব রয়েছে, ভৈরবী রয়েছে, তারপরে আপনার বিরাবল রয়েছে, সবের মধ্যে রয়েছে। সেখানে সবের মধ্যে তাদের যে আরোহী অবরোহীটা নিয়ে যখন এই যে সরগম তৈরি করে, এবং সেই সরগমটা কিন্তু তালবদ্ধ করে তারা তালের মধ্যে দিয়ে এটাকে ক্রমাগত প্র্যাকটিস করে। এইভাবে অনেকে শুরু করে, স্টার্টিংটা মানে শেখার পদ্ধতিটা অনেকেই শুরু করে। ওটাতে বলছে মানে তোমার তাল নলেজটাও ভালো হবে, তোমার স্বরের কনসেপশনটা খুব ভালো তৈরি হবে, প্লাস রাগ নলেজটা ভালো হয়ে যাবে, এবং সেটা খারাপ তো না, যথেষ্ট ভালো। তো এইটুকুনো হলো সরগমের জায়গা। হ্যাঁ, সরগমকে স্বরমালিকা বলে প্রচার করা হয়, এবং তার বইও আলাদা পাওয়া যায়, বা অনেক গুরুরা ওইভাবে শিখিয়েও থাকেন। হ্যাঁ, এখন কোন কোন জায়গায় শেখায় সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমরা ওভাবে শিখিনি। এক একটা জায়গায় এক এক রকম রীতিনীতি বা পদ্ধতি ফলো করে শিক্ষা তালিম দিয়ে থাকে, সেটা আলাদা আলাদা। মোট কথা আমরা দেখব গানটা কতটা আমরা ঠিকভাবে পাচ্ছি। ওকে, তাহলে আমি ছাড়ছি। এবারে আপনারা ভালো থাকবেন। নমস্কার।